আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সালেহ জহির, লেকচারার আইসিটি। তো আজকে তোমাদেরকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এর অর্থাৎ সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, আইসিটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে চ্যাপ্টার 3 আছে সংখ্যা পদ্ধতি। তো গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি কি এবং কাকে বলে, এর প্রকারভেদ, কি কি ধরনের সংখ্যা পদ্ধতি আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে কনভারসেশন অর্থাৎ এর রূপান্তর। হুম কনভারসেশন কনভার্সন সরি কনভার্সন অফ conversion of number system conversion of number system এটা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর আসলে কি জন্য প্রয়োজন। এটা এই কারণেই প্রয়োজন, যেমন আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত হিসাব নিকাশ কাজকর্ম করে থাকি, আমাদের সব কিছুই কিন্তু দশমিক পদ্ধতিতে আমরা ব্যবহার করি, অর্থাৎ ডেসিমেল। আমরা কি জানি যে ডেসিমেল অর্থাৎ দশমিক যে সংখ্যা পদ্ধতি, এর সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তাই না? অর্থাৎ মোট 10টা, তাই না? আর কম্পিউটার হচ্ছে বাইনারি সিস্টেমে, বাইনারি পদ্ধতিতে কিন্তু সে হিসাব নিকাশ করে থাকে। অর্থাৎ যে কোনো হিসাব নিকাশ, যোগ বিয়োগ গুণ ভাগ, তার এভরিথিং, সব কিছু, যে কোনো আমরা এ বি সি ডি লিখি, সব কিছুই কিন্তু সে বাইনারিতে অর্থাৎ 0 এবং 1-এর মাধ্যমে সব কিছু হিসাব নিকাশ করে থাকে। তো এখন আমি দশমিক পদ্ধতিতে আমি আমার দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করে থাকি, গাণিতিক সকল কিছু করে থাকি। তো এটা তো কম্পিউটার বুঝে না। তো কম্পিউটারকে বুঝাইতে হলে কম্পিউটারের ভাষায় এটাকে বুঝাইতে হবে। দেন কম্পিউটার এটাকে প্রসেস করে যে ভাষায় এটা আমাকে আউটপুট দিবে, সেটা অবশ্যই আমাকে আমার ভাষায় আমাকে আউটপুট দিতে হবে। যদি কম্পিউটার তার নিজস্ব ভাষায় আউটপুট দেয় তাহলে কিন্তু আমিও সেটা বুঝবো না। তো এখানে যদি আমি একটা ছবি আঁকি, যেমন হচ্ছে যে আমি ধরো একটা কিবোর্ডে, হ্যাঁ, আমি একটা কিবোর্ডে আমি লিখলাম যে 2+4। হ্যাঁ, তো আমি জানি যে এটাতে যদি আমি কম্পিউটারে দেই, হ্যাঁ, কম্পিউটারে যদি দিই, কম্পিউটার এটা এই সংখ্যাটাকে কি করবে, প্রসেস করবে, তার বাইনারি সিস্টেমে এটাকে প্রসেস করবে। অর্থাৎ এনকোডার নামে একটা ডিভাইস আছে, এনকোডারের সাহায্যে এটাকে এনকোড করবে। হ্যাঁ, এনকোড করে আস্কি কোডের মাধ্যমে বাইনারি সংখ্যায় এটাকে রূপান্তর করবে। অর্থাৎ 2 এর বাইনারি কত আমরা জানি, যে যদি এটা আমাকে 2 বিট করে নিই তাহলে হচ্ছে 1 0, যদি 3 বিট করি তাহলে 0 1 0, তাই না? এটা হচ্ছে 2 এর বাইনারি। আর 4 এর বাইনারি কত? 4 এর বাইনারি হচ্ছে 1 0 0। ঠিক আছে? তো এগুলো কিভাবে হচ্ছে এগুলো আমরা পরে আসবো। তো এখন এই দুইটার বাইনারি অর্থাৎ 2 এবং 4 এটাকে যোগ করলে আমরা জানি যে 6 আসবে, কিন্তু কম্পিউটার এটাকে কিন্তু তার বাইনারি সিস্টেমে নিয়ে এসে, এনকোডারের মাধ্যমে বাইনারি সিস্টেমে নিয়ে এসে এটাকে কিন্তু ওইভাবেই প্রকাশ করবে। তখন সেই ঠিকই কিন্তু আউটপুট বের করবে 6, যেমন হচ্ছে 1 1 0। ঠিক আছে? তখন এই রেজাল্টটা সে দিবে। হ্যাঁ, যেমন হচ্ছে এটা 1, এটা 2, এটা হচ্ছে কত, 4। ঠিক আছে? তাহলে 4 এবং 2 যোগ করলে কত হয়, 6। তখন কম্পিউটার এই জিনিসটা আউটপুট দিবে। তো এখন কম্পিউটার যদি এটা আমাকে আউটপুট দেয়, আমি কিন্তু বুঝবো না। প্রথমে আমি বলে দিচ্ছিলাম যে কম্পিউটার যদি তার নিজের ভাষায় আমাকে আউটপুট দেয় তাহলে কিন্তু আমরা যারা আছি, হ্যাঁ, আমরা কিন্তু এটা বুঝবো না। তো তখন কি হবে, তখন ডিকোডারের মাধ্যমে, ডিকোডার, হ্যাঁ, ডিকোডারের মাধ্যমে এটাকে ডিকোড করে, হ্যাঁ, ডিকোডার একটা ডিভাইস আছে, ডিকোডারের মাধ্যমে ডিকোড করে দেন হচ্ছে এটা আমার সামনে এটা উপস্থাপন করবে কত, 6 6। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যা আমাদের আমরা যেভাবে আমাদের
দৈনন্দিন জীবনে যা কাজকর্ম করি এগুলো যখন কম্পিউটারের আমরা যখন করি ইনপুট দিই তখন কম্পিউটার তার নিজের ভাষায় অর্থাৎ বাইনারিতে এটাকে কনভার্ট করে তখন সে এটাকে প্রসেস করে দেন হচ্ছে এটা আবার আমাদের ভাষায় এটাকে উপস্থাপন করে। তো এখন আমরা সরাসরি চলে যাব যে কিভাবে এই দশমিক সংখ্যা থেকে কিভাবে অন্যান্য যে সংখ্যা পদ্ধতি আছে যেমন হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এটাকে রূপান্তর করা যায় সেটা আমরা দেখব। তো এখন আমরা দেখব হচ্ছে যে ডেসিমেল থেকে কিভাবে বাইনারি করা যায়, ডেসিমেল টু বাইনারি করা যায়। হ্যাঁ, এটা আমরা এখন একটু দেখব। তো ডেসিমেল যে কোনো একটা সংখ্যা আমরা যদি নেই, লাইক হচ্ছে ধরলাম 10। হ্যাঁ, এই যে নিচে আমি বেস দিয়ে দিলাম। হ্যাঁ, 10-এর এটা আমি কিভাবে বুঝবো যে এখানে যে একটা বেজ আছে অর্থাৎ 10 দিয়ে দিলাম, এটার দ্বারা আমি বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা অথবা যে কোনো সংখ্যায় আমি দিতে পারি। এখন এখান থেকে আমি বাইনারি করব। ঠিক আছে, বাইনারি বেস কত? 2। তো এখানে আসলে বাইনারিটা কত হবে 10-এর? এখন দেখি যে আহ, বইয়ের একটা ভাষা আছে, বইয়ের একটা সিস্টেম আছে, একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা এটাকে গতানুগতিকভাবে আমরা এটাকে বের করতে পারি। কিন্তু আরেকটা টেকনিক আছে, ওই টেকনিকটা আমরা পরে দেখব। ঠিক আছে, খুব সহজে ওই টেকনিকটা যদি আমাদের মোটামুটি বুঝে চলে আসে তাহলে খুব সহজে আমরা যে কোনো ডেসিমেল সংখ্যাকে, যে কোনো সংখ্যা, যে কোনো বড় সংখ্যা বা ছোট সংখ্যাকে আমরা খুব সহজেই বাইনারি করতে পারবো। এটা আমরা পরে দেখব, আগে আমরা একটু বইয়ের সিস্টেমটা দেখি। তো এখানে 10 দেওয়া আছে, আমি কি করব? 10 এই যে ডেসিমেল সংখ্যাটাকে বাইনারির বেস কত? 2। বাইনারি বেস হচ্ছে 2, কারণ 0 আর 1 মোট দুইটা সংখ্যাই আছে, তাই এই দুইটা সংখ্যার কারণে এর বেস হচ্ছে বা ভিত্তি হচ্ছে 2। তাই আমি 2 দিয়ে এই ডেসিমেল সংখ্যাটাকে ভাগ করব। আচ্ছা, তাহলে কি হয়? 5 দুগুণে আমরা জানি 10। আচ্ছা, কোনো ভাগশেষ থাকে? কোনো ভাগশেষ থাকে না, তাহলে এখানে আমরা 0 দিয়ে দিব। আচ্ছা, আবার এটাকে ভাগ করব 2 দিয়ে। এরপরে কি 2 দুগুণে 4, তাহলে কোনো ভাগশেষ থাকে? হ্যাঁ, একটা ভাগশেষ কিন্তু থেকে যায়। তাহলে আবার এটাকে আমি ভাগ করি 2, তাহলে 2 কে 2। ঠিক আছে না? আচ্ছা, এই যে কোনো ভাগশেষও কিন্তু এখানে থাকে না। আচ্ছা, কিন্তু এই যে এখানে যে 1 আছে, হ্যাঁ আমার এখানে কিন্তু অবশ্যই 0 নিয়ে আসতে হবে। তাহলে 2 দিলাম, এই যে যেহেতু 1 থেকে 2 বড়, তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। হ্যাঁ, এটা 1 হয়ে যাবে। বা এখান থেকেও আমি কিন্তু জিনিসটাকে নিতে পারি। আচ্ছা, এখন আসি অ্যান্সারটা আমি কিভাবে নিব। অ্যান্সারটা আমি নিব হচ্ছে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। ঠিক আছে, এটা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি আমার? 1 0 1 0, অর্থাৎ এই যে 1 0 1 0, এটাই হচ্ছে আমার এই 10-এর বাইনারি সংখ্যা। তো আমরা আরো কয়েকটা উদাহরণ দেখে নিই। ঠিক আছে, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখে নিই, যেমন হচ্ছে যে এখন আমরা এটাকে একটু মুছে দিই। হ্যাঁ, এখন আমরা আরেকটা সংখ্যা দেখব, যে কোনো সংখ্যায় আমরা দেখব। তো আমরা যদি আরো 3-4টা সংখ্যা যদি আমরা এভাবে উদাহরণ প্র্যাকটিস করি তাহলে আশা করি তোমরা বাসায় যে কোনো সংখ্যাকে তোমরা করতে পারবে। হ্যাঁ, এখন আমরা দেখি যে আমরা কোন সংখ্যাটাকে নিতে পারি। যেমন হচ্ছে এখানে 99, অর্থাৎ 99। হ্যাঁ, এই সংখ্যাটাকে আমরা বাইনারি করব। 99কে আমরা বাইনারি করি, ওই একইভাবে আমরা বাইনারি বেস যেহেতু 2, তাহলে 2 দিয়ে আমরা এটাকে ভাগ করি, তাহলে কত হয়? 4 দুগুণে 8। ঠিক আছে, হাতে থাকে 1, তাহলে
8 দুগুণে যেহেতু এটা 19, তাহলে 9 দুগুণে 18, তাহলে 9। হ্যাঁ, কিন্তু ভাগশেষ একটা 1 থেকে যায়। ঠিক আছে, এরপরে আবার এটাকে 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, এখানে 9 থাকে, তাহলে 4 দুগুণে 8, তাহলে ভাগশেষ 1 থাকে। আবার এটাকে 2 দিয়ে ভাগ করি, 12 দুগুণে 24, তাহলে ভাগশেষ কিছুই থাকে না, 0 থাকে। আবার এটাকে ভাগ করি 6 দুগুণে 12, ভাগশেষ কিছুই থাকে না, 0 হয়। আবার এটাকে ভাগ করি 3 দুগুণে 6, ভাগশেষ কিছুই থাকে না। আবার এটাকে ভাগ করি 2 একে 2, তাহলে ভাগশেষ কি থাকে, একটা 1 থাকে। ঠিক আছে, আবার এটাকে যদি আমি ভাগ করি তাহলে কি হবে, এটা 0 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। তাহলে নিচ থেকে আমরা উপর পর্যন্ত মানগুলোকে নিব। এখানে অবশ্যই আমাকে 0 নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে 1 1 0 0 0 1 1, এটাই হচ্ছে আমার 99 এর বাইনারি মান। ঠিক আছে, তাহলে আমি এই মানটা এখানে বসাই দিই। কি হবে, 1 1 0 0 0 1 1, এটাই হচ্ছে কি 99 এর বাইনারি মান। ঠিক আছে, তো আমরা কিন্তু এখন পূর্ণ সংখ্যার কিভাবে ডেসিমেল থেকে বাইনারি করা হয় এটা আমরা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে ভগ্নাংশ সংখ্যা কিভাবে ডেসিমেল থেকে বাইনারি করা হয়, এই জিনিসটা আমরা এখন দেখব। ঠিক আছে, দেখি আমরা ডেসিমেল থেকে ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে এটাকে করা যায়। যেমন হচ্ছে এখানে একটা সংখ্যা নিলাম, যেমন পয়েন্ট কত 3, ধরো 7 5, এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। এটার বাইনারি কি হবে, হ্যাঁ, এটা বাইনারি কি হবে এটা আমরা এখন দেখব। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একভাবে যে আমরা ভাগ করে করে আসছি, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু ওই ভাগ সিস্টেমটা হবে না। ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এখানে গুণ করতে হবে, গুণ 2। ঠিক আছে, এভাবে একটা দাগ টেনে করতে হবে। দেখো 5 দুগুণে 10 0, হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 কত 15, 5 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা আসে না, তাহলে এটা কি হয়ে যাবে 0। আবার এটাকে 2 দিয়ে গুণ করো, এই শূন্যর সাথে কিন্তু আর গুণ করার দরকার নেই। ঠিক আছে, আমরা এই 75-এর সাথে গুণ করি, তাহলে 5 দুগুণে 10 0, হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 কত 15। তো যেহেতু দশমিক এখানে আছে, তাহলে আমার 15-র 5টা বসবে আর এখানে একটা চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ 15 পুরোটাই কিন্তু এখানে বসবে না, এখানে একটা আমার পূর্ণ সংখ্যার এখানে চলে আসবে। আবার আমি কি করব, এটাকে গুণ করব 2 দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এখন যেহেতু দশমিক পরে একটা সংখ্যা আছে 5 দুগুণে 10, তাহলে এখানে আমার কি হয়ে যাবে 0 আর এখানে একটা চলে আসবে। হ্যাঁ, তো আমরা কি করছি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে মান নিচ্ছি, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমরা উপর থেকে নিচে মান নিব। ঠিক আছে, উপর থেকে নিচে মান নিব, তাহলে কি হবে, এটা 0.011, এটা হইতেছে এই 0.375 এর বাইনারি মান। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা ভগ্নাংশের আমরা উদাহরণ দেখব। আচ্ছা, কলমের পয়েন্ট একটু বাড়িয়ে নিই। আচ্ছা, এখন আমরা দেখি যে এখন পরীক্ষায় এভাবে আসতে পারে যে 25.625, হ্যাঁ, এই ডেসিমেলের বাইনারি কি হবে, এটা আসতেই পারে। হ্যাঁ, তো আমরা প্রথমে কি করব, যে আচ্ছা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি
এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, কত হয় 12 দুগুণে 24, তার মানে কি এখানে একটা ভাগশেষ 1 থাকবে। আবার 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, ভাগশেষ কিছুই নেই। আবার 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, তাহলে 0। আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে কত, 2 একে 2, তাহলে ভাগশেষ একটা 1। হ্যাঁ, আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে 0, আর একটা এখানে চলে আসবে। তাহলে উপর থেকে নিচে নিয়ে যাই, তাহলে পূর্ণ সংখ্যার মান কত আসছে, 1 1 0 0 1। ঠিক আছে, এখন হচ্ছে ভগ্নাংশ। এখন ভগ্নাংশকে দেখি, 625 ইন্টু 2, 5 দুগুণে 10 শূন্য, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 5, 6 দুগুণে 12 2, হাতে আছে 1, এই একটা এখানে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা আবার এটাকে 2 দিয়ে গুণ করি। ও, আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত এখানে না 0 আসতেছে ততক্ষণ পর্যন্ত আমার হিসাবটা করে যেতে হবে, আর যতক্ষণ না পর্যন্ত গুণ করার পর এটা টোটালি 0 না আসছে ততক্ষণ পর্যন্ত আমার গুণ করে যেতে হবে। আচ্ছা, 5 দুগুণে 10 শূন্য, হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 5, তাহলে এখানে 0। আবার এটাকে 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10 শূন্য, এই একটা এখানে চলে আসলো। তাহলে আমরা উপর থেকে নিচে মানটা নেব, তাহলে কত হলো, 101। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এটাই হচ্ছে 25.625 এর বাইনারি মান। ঠিক আছে, তো তোমরা এটা প্র্যাকটিস করবে বাসায়। আরও আমরা বিভিন্ন টেকনিক আমরা দেখাচ্ছি। যেমন এখানে আমরা যে টেকনিকটা আমি তোমাকে দেখাতে যাচ্ছি তোমাদেরকে, এই জিনিসটা হচ্ছে, যদি কখনো দেখো যে খুব বিশাল বড় একটা সংখ্যা, হঠাৎ করে এই হিসাব তোমার মনে নেই, হ্যাঁ, পরীক্ষার সময় ধরো তোমার অবজেক্টিভে যে প্রশ্নগুলো আসে, হঠাৎ করে এরকম একটা দিয়ে দিল সংখ্যা যে এটার বাইনারি কত, তো তোমার এইভাবে হিসাব করতে অনেক সময় গরমিল হয়ে যেতে পারে বা একটু ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, তখন তুমি আরেকটা সিস্টেম আছে যে কোনো সংখ্যাকে বাইনারি করার। হ্যাঁ, এই সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি এখানে 1 2 4, অর্থাৎ একের ডাবল কত 2, 2 এর ডাবল কত 4, 4 এর ডাবল কত 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32, তাই না? তো একটু মিনিট, আমি হচ্ছে রাবারটা নিয়ে নিই। আচ্ছা, এখন আমি একটা কলম নিয়ে নিই। আচ্ছা, এখন দেখি যে 16 ডাবল হচ্ছে 32, 32 ডাবল কত 64, তাই না? 64 এভাবে ডাবল করে যখন যাব, আচ্ছা, এখন হচ্ছে যে আমি আগে দেখবো যে সংখ্যাটার কত। হ্যাঁ, যেমন হচ্ছে যে 25, এখন যে হঠাৎ করে বলে যে ভাই 25 এর বাইনারি কত, হ্যাঁ, আমার এইভাবে হিসাব করতে একটু সমস্যা হয় বা ঝামেলা হয়, তখন আমি কি করব, সাথে সাথে এই পদ্ধতিটা ফলো করব। এখন দেখি যে 25, হ্যাঁ, 32 তো 25 থেকে বড়, তাহলে আমার এই 32-এর ঘরে আসার কোনো দরকার নাই। তাহলে আমরা দেখি 16 আর 8 কত, 16 আর 8, ঠিক আছে, 16 নিচে একটা 1 দিলাম, যেহেতু 25-কে আমার করতে হবে, 16 আর 8 কত, হচ্ছে 24, তাহলে 8-এর নিচে একটা দাগ দিতে হবে। আর 16 আর 8 যেহেতু 24, 24 আর 4 কত 28, তাহলে 25 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4-এর নিচে আমার 1 দিলে হবে না। হ্যাঁ, আবার 2-এর নিচে যদি আমি 1 দিই তাহলে কত হয়, 26 হয়ে যায়, তাও হবে না, তাহলে 1-এর নিচে আমাকে একটা 1 দিতে হবে। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। তাহলে দেখি যে 25-এর বাইনারি কত, 1 1 0 0। তো এখানে একটু খেয়াল করি, তো এখানেও কিন্তু সেম 1 1 0 0। যেমন হচ্ছে যে এটার উপরে যদি আমি এভাবে লিখি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 16, তাহলে 16 আর 8 24, 24 আর 1 25। ঠিক এভাবেই কিন্তু আমরা যে কোনো সংখ্যাকে বাইনারি করতে পারি। হ্যাঁ, যেমন আমি যদি এখন বলি যে 47, এটার বাইনারি করো, এই ডেসিমাল সংখ্যাটার বাইনারি করো।
আমি এই সিস্টেমে বাইনারি করব। তাহলে কিভাবে করবে আসলে একটু দেখি তো। আচ্ছা, কত? 47। তো 47 32 থেকে যেহেতু বড়, কিন্তু আবার 64 থেকে ছোট, তাহলে 32টা আমাকে অবশ্যই নিতে হবে। তাহলে 32 আর 16 কত? 6 2 8, 48 হয়ে যায়। তাহলে 16 নেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে 32-এর নিচে 1 দিলাম, 16-র নিচে 0 দিলাম। 32 আর 8 হচ্ছে কত? 40। তাহলে এটা নেওয়া যেতে পারে, তাই না? আর 4 44, 46 আর 1 47। তাহলে 47-এর বাইনারি মান হচ্ছে 1011111। কত সহজ না? হ্যাঁ, তাহলে আমরা যে কোনো সংখ্যাকে আমরা কিন্তু এখন ইজিলি বাইনারি করতে পারবো। যেমন এখন আমি যদি আরেকটা সংখ্যা নেই, হ্যাঁ, যেমন হচ্ছে কত, আহ, ধরলাম যে কোনো একটা সংখ্যা, হ্যাঁ, যে কোনো একটা সংখ্যা যদি আমি নিই, যে ধরলাম 100-র বেশি, ধরলাম 112, ঠিক আছে? 112 সংখ্যাটা নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি যে 64 ডাবল কত? 64 ডাবল হচ্ছে 128, তাই না? তো 112 128 থেকে কি ছোট? তাহলে 128-এর দিকে আমার যাওয়ার দরকার নেই, তাহলে 64-র এখানেই আসি। 64 আর 32 কত? 96। তাহলে 32-কে নেওয়া যেতে পারে। তা 96 আর 16 অবশ্যই 112 থেকে বেশি হয়ে যায়, তাহলে এটা নেওয়া যাবে না। 96 আর 8 104, তাই না? 96 আর 4, হ্যাঁ, 108। 108 আর 4 112, বাকি দুইটা 0, ঠিক আছে? তাহলে 112 এর বাইনারি হচ্ছে 110110, ঠিক আছে? তো আমরা খুব সহজেই কিন্তু যে কোনো সংখ্যার বাইনারি এই সিস্টেমে বের করতে পারি। তো আগের সিস্টেমটা তোমরা তোমাদের যে সিস্টেমে আগের সিস্টেমটা এই কারণে দেখানো হয়েছিল, পরীক্ষার হলে যদি তোমাদের খাতায় আসে, হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন যদি এই ধরনের আসে, তো তোমরা অবশ্যই কিন্তু ওই সিস্টেমেই করবে, ঠিক আছে? আমি যে সিস্টেমটা তোমাদেরকে পরে দেখিয়ে দিয়েছি, সেই সিস্টেমে আসলে তোমরা অবজেক্টিভের অ্যান্সার দেওয়ার জন্য এটা খুবই বেস্ট একটা অপশন আমি মনে করি। তো আমরা দেখলাম যে ডেসিমেল থেকে বাইনারি কিভাবে রূপান্তর করা হয়, একইভাবে আমরা ডেসিমেল থেকে এখন দেখব যে অক্টেলের রূপান্তর। হ্যাঁ, ডেসিমেল থেকে অক্টালের রূপান্তর। তো এখন দেখি যে কোনো একটা সংখ্যা, এটার অক্টাল কি হতে পারে। ধরুন 469, হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা একটা ডেসিমেল নাম্বার, এটার অক্টাল কত, তাই না? অক্টালের বেস কত? 8, কারণ অক্টালের সংখ্যা কত? 0 থেকে 7 পর্যন্ত, তাই না? তাহলে কয়টা? মোট 8টা সংখ্যা, তাহলে এর বেস বা ভিত্তি হচ্ছে 8। তাহলে এই ডেসিমেল সংখ্যাটাকে কি করব? একইভাবে আমরা ভাগ করব, কত দিয়ে? 8 দিয়ে ভাগ করব। হ্যাঁ, যেহেতু অক্টালে আমাকে রূপান্তর করতে হবে, যদি 8 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হবে একটু দেখি তো। যদি আমি হিসাব করি, ঠিক আছে, যে 46, হ্যাঁ, তাহলে 5 8 40, হ্যাঁ, তাহলে 5 নেওয়া যেতে পারে। 5 8 40, হাতে থাকে 6, 40, 6 আর 9, তাহলে 8 8 64, তাই না? 8 8 64, তাহলে 8 নেওয়া যেতে পারে। তাহলে বাকি থাকে কত? 5, তাই না? বাকি থাকে হচ্ছে 5, ঠিক আছে। এরপরে আবার আমি 8 দিয়ে ভাগ করি, 58, তাহলে 7 8 56, তাই না? তাহলে বাকি থাকে কত? ভাগশেষ 2, ঠিক আছে। এখন আবার 8 দিয়ে করি, এখানে অবশ্যই আমার 0 আসতে হবে, এই 7টা এখানে চলে যাবে। তাহলে নিচ থেকে উপর পর্যন্ত মানটা নিলেই কি হয়ে যাবে? 725। এটাই হচ্ছে কি, এই ডেসিমেলের
অক্টাল সংখ্যা। কত সহজ না? আরেকটা যে কোনো একটা সংখ্যা আমরা যদি নেই, ঠিক আছে? তো আবার দেখলাম যে আমরা ডেসিমেল থেকে অক্টাল কিভাবে কনভার্সন করা যায়। এখন আমরা দেখব যে একটা ভগ্নাংশ সংখ্যাকে ডেসিমেল সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। তো আমরা একটা ভগ্নাংশ সংখ্যা নিলাম 0.046875। তো এটাকে একইভাবে আমরা যে অক্টাল সংখ্যা অক্টালের বেজ আছে এটা দিয়ে আমরা গুণ করব। তো গুণ করে এই সংখ্যাটা এই পর্যন্ত আসে। তো আমরা এটাকে কমপ্লিট করি, ঠিক আছে? ৫ ৮ ৪০ শূন্য, হাতে আছে ৪, ৭ ৮ ৫৬, আর ৪ কত ৬০। তো এটাও শূন্য, আর হচ্ছে ৬, ৮ শূন্য আর হচ্ছে ৬, ঠিক আছে? তাহলে এখানে 0। আচ্ছা, এখন আমরা এখানে এটাকে ভাগ করি। দুঃখিত, আমার মনে হয় একটু ভুল হচ্ছে। ৫ ৮ ৪০ শূন্য, হাতে আছে ৪, এরপরে হচ্ছে দুঃখিত। তো এখানে দেখি আমাদের একটা মিস্টেক হয়েছিল। আচ্ছা, যখন হিসাব করলাম, হিসাব করার পর এটা আসে। তো ৫ ৮ ৪০ শূন্য, হাতে আছে ৪, ৭ ৮ ৫৬, আর ৪ কত ৬০, ৬ হাতে আছে ৬, ৩ ৮ ২৪, আর ৬ হচ্ছে ৩০। তাহলে ৩০-এর শূন্য, আর এখানে বসবে হচ্ছে ৩, ঠিক আছে? এখানে কত বসবে? ৩। এটা আবার দিয়ে আমি এটা মুছে দিই, তারপর একটা কলম নিই। তো এখানে হবে হচ্ছে ৩, ঠিক আছে? তো এই যে ভগ্নাংশ দেখলাম, অর্থাৎ ডেসিমেল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করা হয় সেটা আমরা লক্ষ্য করলাম। এখন আমরা দেখব হচ্ছে যে ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করা যায়, ঠিক আছে? তো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ঠিক আছে? এখন যে কোনো একটা সংখ্যা নিই, যেমন 850, এটা একটা সংখ্যা। এটাকে এখন হেক্সাডেসিমেলে আমি কনভার্ট করব। তো একইভাবে আমরা এই 850-কে হেক্সাডেসিমেলের যে বেজ আছে 16, এই 16 দিয়ে ভাগ করব। তাহলে কত হয় দেখি, যে 85-কে যে আমি করি যে 5 16 কত 80, তাহলে 5 দিয়ে করলাম, তা থাকে কত 50। আচ্ছা, তাহলে 3 16 কত 318, আচ্ছা 48 মিলি, হ্যাঁ 48। তাহলে 3, এখানে ভাগশেষ থাকে হচ্ছে 2, হ্যাঁ। আবার হচ্ছে 16 দিয়ে আমি ভাগ করি, তাহলে হচ্ছে আমার থাকে হচ্ছে 3, 348, তাহলে 3 দিয়ে আবার করি, তাহলে থাকে হচ্ছে 5। আবার 16 দিয়ে ভাগ করি, 0, আর এখানে 3টা চলে আসে, হ্যাঁ। তাহলে এর বেজ এই ডেসিমেলের হেক্সাডেসিমেল নাম্বার হচ্ছে 253। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো আমরাও একইভাবে আমরা এর ভগ্নাংশকেও আমরা কনভার্ট করতে পারি হেক্সাডেসিমেলে। তো 0.850, এটাকে যদি আমি হেক্সাডেসিমেল করতে চাই, তাহলে কিভাবে করব দেখি। 0.850 ইন্টু 16, হ্যাঁ। এটা 0, 80 শূন্য, হাতে আছে 8, তাহলে 8 16 কত, একটু দেখি, 6 48, 8 হাতে আছে 4, 8 একে 8, 4 হচ্ছে 12, তাই না? তাহলে এখানে কত বসবে? এখানে 8 বসবে, আর 12। আচ্ছা, হেক্সাডেসিমেলে 12-কে কি দ্বারা প্রকাশ করা হয়? এর মান জানি হচ্ছে 10, বি এর মান 11, সি। তাহলে এটা হবে হচ্ছে সি। আবার এটাকে আমরা গুণ করি কত দিয়ে? 16 দিয়ে, তাই না? তাহলে 8 16 কত?
দুঃখিত, আমার মনে হয় এখানে আমার কোথাও ভুল হয়েছে। এটা আমরা আবার একটু করি। আচ্ছা, এটা তো শূন্য। আচ্ছা, 5 ষোলো হচ্ছে, দেখি, 5 6 30 শূন্য হাতে আছে 3, 5 1 5 আর 3 হচ্ছে 80। তাহলে হচ্ছে 80 শূন্য হাতে আছে 8। 8, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 8 আর 16 আর 8 গুণ করলে কত হয়? 4 48, 8 হাতে আছে 4, 12, আর এখানে কত আছে? 8 আছে, তাই না? এই 8 যদি আমি করি তাহলে কত হয়? 1 3 6। তাহলে এখানে 6 হবে, আর এখানে হবে হচ্ছে ডি। ডি এর মান হচ্ছে 13। আবার আমি এটাকে যদি 16 দিয়ে গুণ করি, 6 6 36-এর 6 হাতে আছে 3। হ্যাঁ, দেখি তো, গুণ করলে কত হয়? 6 6 36-এর 6 হাতে আছে 3, 6 কে 6 আর 3 9। তাহলে এটা হবে হচ্ছে কত? 9। তো এভাবে যখন আমি এটাকে গুণ করতে থাকবো, একইভাবে এটা বারবার, এটা 9 আসতেই থাকবে আসতেই থাকবে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 0.99 ... তো আমরা আজকে দেখলাম যে কিভাবে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলকে রূপান্তর করা যায়। তো এটা তোমরা বাসায় অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করবে এবং পড়ালেখা করবে। সবাই ভালো থাকো। ধন্যবাদ। সালামু আলাইকুম।